আসসালামু আলাইকুম সবাইকে। একটা ঘটনা আসলে চোখে পড়েছে। আমি যেই সময় আগে ভিডিওটা করছিলাম বাংলাদেশ সাফ আন্ডার 20 ম্যাচটা জেতার পর বা ফাইনালটা জেতার পর, তখনও কিন্তু আমি ওই ট্রফি টেকিং সেরেমনিটা বা তার পরের ঘটনাগুলো কিন্তু আমি দেখি নাই। তো পরবর্তীতে আমি গিয়ে ওই লাইভ স্ট্রিমে ঘটনাটা দেখলাম এবং দেখার পরে আমার কাছে আসলে মনে হলো যে আহ, রোনান সুলিভানকে নিয়ে কি অনেকে অনেক বেশি ওভার এক্সাইটেড হয়ে বাংলাদেশের যে ক্যাপ্টেন মিঠু চৌধুরী, তিনি যে ট্রফিটা নিয়ে তারপর বাইরে গেলেন, রোনানকে ইমিডিয়েটলি, রোনান যখন চাচ্ছিলেন বোধহয় তাকে সে সময় ট্রফিটা দেন না স্টেজের উপর, সেটা নিয়ে কি একটু ওভার রিয়াক্ট করছেন কিনা। আমরা কিন্তু পুরাপুরি ক্লিয়ার ফুটেজটাই দেখেছি আসলে কি হয়েছে সেখানে। অন দ্য স্টেজ যে ঘটনাগুলো ঘটলো, সেখানে আসলে মনে হচ্ছিল যে রোনান ট্রফিটা একটু ধরে দেখতে চাইছিল, বাট মিঠু বলছিলেন যে না, নিচে যাই, তারপরে দিচ্ছি আমি তোমাকে। কারণ ফর্মাল ফটোগ্রাফটা ওই দুই ক্যাপ্টেন তো না, মিঠুই তো ক্যাপ্টেন, তিনি ফয়সালকেও নিয়ে এসেছিলেন যিনি এই টিমের ফর্মার ক্যাপ্টেন, তাকে আবার ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা পরিয়ে দিয়ে দুজন মিলে ট্রফিটা নিয়েছেন। নিশ্চয়ই একটা কষ্টার্জিত একটা জয়, সেটা ট্রফিটা নেওয়া, সেটা একটা ইমোশনাল ব্যাপার স্যাপার থাকে, সেটার পিছনে অনেক ব্যাকড্রপ স্টোরিজ থাকে। অনেক বছর ধরে আসলে ওরা একসঙ্গে খেলছে এবং লাস্ট অ্যাটেম্প যেটা ছিল আন্ডার 19 যেই সাফ টুর্নামেন্টটা ছিল, সেখানে কিন্তু ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে, ইনফ্যাক্ট ফাইনালে গিয়ে পেনাল্টিতেই তাদের হারতে হয়েছিল। সুতরাং অনেক দুঃসহ স্মৃতি পার করে ফাইনালি একটা ম্যাচ জিততে পারা, ফাইনালটা জিততে পারা, ট্রফিটা হাতে পাওয়া বিগ ডিল সবার জন্য, ডেফিনেটলি প্লেয়ারদের জন্য একটা বিগ ডিল, আমাদের সবার জন্য বিগ ডিল। আমরা কিন্তু একেবারেই স্ক্রিনের মধ্যে লকড হয়ে গিয়েছিলাম এই ম্যাচটা দেখার জন্য এবং অনেক এক্সাইটেড ছিলাম যে ম্যাচটায় কি হবে, আমরা জিততে পারবো কিনা, এবং জিততে পারলে নিশ্চয়ই একটা বড় সাফল্য আমাদের ফুটবলের জন্য হবে। বাট ওই যে পোস্ট ম্যাচ সিচুয়েশনটায় বা প্রেজেন্টেশনের সময় যে ঘটনাটা ঘটলো, সেটা দেখে আসলেই মনে হয়েছে যে মিঠু অ্যাজ এ ক্যাপ্টেন, হি কুড হ্যাভ জাস্ট অ্যাকনলেজ দ্য ফ্যাক্ট যে তারা যে কাজটা সম্মিলিতভাবে এই সুলিভান ব্রাদার্সদের ছাড়া করতে পারেন নাই, সেটা কিন্তু তাদের থাকার কারণে এবার হয়েছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি জাস্ট গত বছর 2025-এ যখন সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপসটা হয়, সেখানেও কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল এবং সেখানেও এই সুলিভান ব্রাদার্স, ইব্রাহিম বাদ বাকি মোটামুটি এই স্কোয়াডের সবাই একসঙ্গে ছিলেন। গোলকিপারও মাহিন ছিলেন, তখন ক্যাপ্টেন ছিলেন ফয়সাল, এই মিঠু চৌধুরীও ছিলেন, সানি দাস ছিলেন, মানে সবাই মোটামুটি এই স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়রাই ওই গত বছর আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন এবং সেখানেও দিন শেষে পেনাল্টি পর্যন্ত ম্যাচটা গড়ায়। এবং পেনাল্টির রেজাল্টটা কি আমি আপনাকে বলি। বাংলাদেশ বটল করেছিল সেই পেনাল্টি টেকটা, আমার মনে আছে। কারণ মাহিন আজকে যা করেছেন বা এই ম্যাচেও যা করেছেন, একটা সেভ করেছেন, প্রথম পেনাল্টিটাই সেভ করেছেন, সেই 2019-এর সেই ম্যাচটাতেও কিন্তু মাহিন একটা সেভ করেছিলেন এবং প্রথমটাই তিনি সেভ করে ফেলেছিলেন পেনাল্টি। সো ওই বিষয়টা কিন্তু কমন ছিল। প্রবলেমটা কি হয়েছে, বাংলাদেশ তাদের প্রথম 3টা পেনাল্টি নিয়েছে, সেখানে কোনো মিস হয়নি। মিঠু চৌধুরী তার মধ্যে একটা নিয়েছেন, একটা নিয়েছিলেন মোর্শেদ আলী, যিনি আজকেও গোল পেয়েছেন। তো এভাবে করে তারা সিরিয়ালি তাদের প্রথম 3টা নিতে পেরেছিল। চতুর্থ পেনাল্টিটা নিতে এসেছিলেন ফয়সাল এবং তিনি আকাশের মধ্যে বারের উপর দিয়ে মেরে দিয়েছিলেন এবং তিনি সেই সময় ক্যাপ্টেন ছিলেন। অর্থাৎ যে চাপটা নেওয়ার বিষয় থাকে, সেই চাপটা তিনি কিন্তু ওই দিন নিতে পারেননি। আনফর্চুনেট, হতেই পারে, এটা অনেকটা লাকেরও বিষয় থাকে। বাট দিন শেষে যারা ক্লাচ, তারা কিন্তু ওই কঠিন মোমেন্টটাতেই মাথা ঠান্ডা রেখে গোলটা দিতে পারেন। যেমন যে কোনো একদিন পেনাল্টি নিতে হলে আমি সবার আগে, মানে ফয়সালের আগে ডেফিনেটলি আমি মোর্শেদ আলীকে ট্রাস্ট করবো, কারণ হি সিমস টু বি আ গায় যে ঠান্ডা মাথায় কাজের কাজটা করতে পারে, তার সে অ্যাবিলিটিটা সে দেখিয়ে ফেলেছে ইতিমধ্যে এবং এই কারণে এখন ফোর্টিসের হয়েও সে কিন্তু লিগেও খুব ভালো খেলছে। অর্থাৎ সামনের দিকে তার প্রোগ্রেশনটাই মোস্ট লাইকলি হবে আন্ডার 23 টিম এবং তারপর ন্যাশনাল টিম। ওই প্রোগ্রেশনের দিকে মোর্শেদ আলী যাচ্ছে এবং হি হ্যাজ দ্য মাইন্ডসেট অর মেন্টালিটি। গত 2টা পেনাল্টি দেখে যা বুঝলাম, আজকেও কিন্তু মোর্শেদ আলী তার পেনাল্টিটা ক্লিনলি স্কোর করতে পেরেছে দারুণভাবে। ফোর্থ পেনাল্টিটা যেটা বলছিলাম, ফয়সাল মিস করেছিলেন এবং তারপর শেষ পেনাল্টিটা শাহেদ নিতে এসেছিলেন এবং শাহেদ সেটা মেরেছেন। বাট প্রতিপক্ষের যে কিপার, যিনি আজকেও কিপার ছিলেন, যিনি আজকে প্লে অ্যাক্টিং করছিলেন, ওই কিপারটাই কিন্তু শাহেদের পেনাল্টিটা ঠেকিয়ে দেয় এবং বাংলাদেশ প্রথম 3টা গোল পেনাল্টিতে দেওয়ার পরেও পরের 2টা, একটা মিস, একটা কিপার ঠেকিয়ে দিল এবং ইন্ডিয়া সেদিক থেকে ওই মাহিনের একটা সেভের পর বাদ বাকি শটে কিন্তু তারা গোল দিয়ে 4-3-এ সেই ম্যাচটা জিতে নেয়। সো পেনাল্টি যখন হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র লাকটাই মেজর ফ্যাক্টর না, এখানে আসলে কতটুকু কনফিডেন্ট একটা প্লেয়ার আছে এই শটটা নেয়ার জন্য এবং সেই রকম কোনো প্লেয়ার আপনার টিমের মধ্যে আছে কিনা, সেই বিষয়টা কিন্তু অ্যাসেস করার ব্যাপার থাকে। গত বছর শাহেদ যেটা পারেননি, গত বছর ফয়সালরা যেটা পারেননি, গত বছর মিঠু চৌধুরী দলের মধ্যে থেকে যেটা করতে পারেননি, পেনাল্টিতে একটা ম্যাচ বের করে নিয়ে আসা, সেটা কিন্তু আজকে সম্ভব হয়েছে। এবং কেন সম্ভব হয়েছে, কারণ ফিফথ পেনাল্টিটা নিতে এসেছিলেন রোনান সুলিভান, তার উপর কিন্তু অলরেডি প্রেশার ছিল, কারণ তার আগের জন রাকসাম,
তিনি কিন্তু পেনাল্টিটা হাওয়ার মধ্যে ভাসিয়ে ইনফ্যাক্ট বারের মধ্যে লাগিয়ে বলটা কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ তিনি কিন্তু মিস করে ফেলেছিলেন। সো এই পেনাল্টিটা যদি মিস করতেন সেখানে রোনান সুলিভান, সেই ক্ষেত্রে কিন্তু আবারও ওই 5 পেনাল্টির পর আবারও কিন্তু সাইকেলটা কন্টিনিউ হতো, বাংলাদেশ সেই ম্যাচটা হয়তো জিততেও নাও পারতো। বাট যেটা হলো, রোনান সুলিভান আসলেন, তিনি আসলেন এবং তিনি কি করলেন, সাধারণ একটা পেনাল্টি নেন নাই, তিনি একটা পানেনকা নিয়েছেন, অদ্ভুত কনফিডেন্স তিনি দেখিয়েছেন। এবং এই ধরনের স্টেটমেন্ট আমি বলবো যে এটা একাধারে অনেক কিছু প্রুভ করে। এটা শুধু একটা গোল দিয়ে ফেলেছেন ব্যাপারটা এরকম না, একটা পানেনকা দিয়েছেন, হ্যাঁ ডেফিনেটলি একটা শো বোটিং ব্যাপার স্যাপার ছিল, বাট কতটুকু কনফিডেন্ট আপনার নিজের স্কিলের ব্যাপারে হলে আপনি এই পানেনকা অ্যাটেম্প্ট করতে পারেন ইন দ্য ফার্স্ট প্লেস, এবং তাও এমন একটা সিচুয়েশন যে পেনাল্টিটা আপনি দিলে বা স্কোর করলে আপনার টিম টুর্নামেন্ট জিতছে, ট্রফিটা পাচ্ছে। সো ভাগ্যিস, আমি এই জন্যই বলছি যে ভাগ্যিস রোনান সুলিভানরা বা ডেকলান সুলিভানদের মতো প্লেয়াররা বা ইব্রাহিমের মতো প্লেয়াররা এই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন এখন। আমাদের দলে ওই ক্লাচ প্লেয়ারদেরকে আসলে বের করে আনা প্রয়োজন, বাকিদের থেকেও বেটার পারফরমেন্স বের করে আনার জন্য তো এই ধরনের কনফিডেন্ট প্লেয়ারদের আমাদের এই স্কোয়াডের ভেতর থাকা প্রয়োজন, তাদেরকে একটা ভালো রোল দেওয়া প্রয়োজন। সো ওই ব্যাপারটা আমরা অ্যাকনলেজ কতটুকু করছি, অ্যাজ টিমমেটস তারা কতটুকু অ্যাকনলেজ করছেন ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি এই পুরো টুর্নামেন্টে যে গেছে আমরা কেন সবাই রোনান সুলিভান, ডেকলান সুলিভান, ইব্রাহিমের কথা বলে বলে ফেনা তুলছি, তার মেইন রিজনটা হচ্ছে যতটুকুই সময়ে তারা পেয়েছেন বা তাদের যে ট্র্যাক রেকর্ড, সেটা কিন্তু বলে যে এই সাফ লেভেলের জন্য দে আর মোর দেন গুড এনাফ। তাদেরকে শুরু থেকেই সুযোগ আসলে দেওয়া উচিত এবং তাদেরকে আবর্তিত করে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে টিমটাকে আসলে গড়ে তোলা উচিত। এই পুরো টুর্নামেন্টে পাকিস্তান ম্যাচেও রোনান সুলিভান 2টো গোল দিয়েছেন, ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা বাংলাদেশ ড্র করেছে সেখানেও তার অ্যাসিস্ট ছিল। শুধুমাত্র নেপালের ম্যাচটায় তার গোল বা অ্যাসিস্ট নেই, বাট সেখানেও কিন্তু তার এফোর্টটা খুবই চমৎকার ছিল। এবং ডেকলান সুলিভান লাস্টের দিকে এসে যে অ্যাসিস্টগুলো দিতে চাইছিলেন, রোনান সেখান থেকে একটা গোল দিলে ওখানে কিন্তু রোনানের নাম্বারটা বেড়ে যেত, এবং ডেকলান সুলিভান গত ম্যাচেই 2টো অ্যাসিস্ট পেয়ে যেতেন ওই 10 মিনিট খেলতে নেমে। সো এই বিষয়গুলো কেন আগের 85 মিনিটে হয়নি নেপালের ম্যাচটাতে? সবাই তো খেলেছেন সেখানে, লোকাল প্লেয়াররা যারা ছিলেন, যারা এত বছর ধরে টিম কেমিস্ট্রি বিল্ড আপ করেছেন এই টিমটার, আন্ডার 17, আন্ডার 19, এবারে আন্ডার 20, একই ব্যাচটাই খেলে যাচ্ছে, শুধুমাত্র যুক্ত হয়েছেন এই বংশোদ্ভূত কিছু খেলোয়াড়রা। সো তারা যে লেভেল আপ করছেন বা টিমটাকে বেটার করছেন সেটাকে অ্যাকনলেজ করতে পারছেন না তাদের পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা। সো ওই ব্যাপারটা কিন্তু দেখে খারাপই লাগলো। অবভিয়াসলি আমরা বাংলাদেশ একটাই টিম, আমাদের সবাইকে সবার কন্ট্রিবিউশনকে অ্যাপ্রিসিয়েট করতে পারতে হবে, এবং এই জায়গায় রোনান সুলিভান এই পুরো টুর্নামেন্টেই যে বাংলাদেশকে আসলে কোন লেভেলে বাঁচিয়ে দিয়েছেন সেই ব্যাপারটা যদি আমরা রেকগনাইজ না করতে পারি তার কলিগস হিসেবে, তার টিমমেটস হিসেবে, দ্যাট ইজ স্যাড। তিনি যদি ট্রফিতে একটা হাত ছোঁয়াতে চান, সেখানে আমরা যদি সেই ব্যাপারটা বিলম্বিত করার চেষ্টা করি বা নিজের আগে আমাদের কাজগুলো সেরে নেই, তারপর আমি তোমাকে দিচ্ছি, তুমি লেসার প্রায়োরিটি, এই ব্যাপারগুলো তাদেরকে বুঝতে দেয়াই কিন্তু আসলে বোকামির কাজ। হিট অফ দ্য মোমেন্টে হয়তো অনেক ইমোশন কাজ করতেই পারে, বাট জিনিসটা হচ্ছে এই ট্রফিটা আমি তো হাতেই পেতাম কিনা সন্দেহ যদি রোনান সুলিভান আজকে এই টিমটায় না থাকতেন বা তিনি যদি শেষ পেনাল্টিটা না নিতে আসতেন। সেখানে ইমাজিন করেন ফয়সাল নিচ্ছেন, কতবারের মতো এবারও তিনি মিস করে ফেলতে পারতেন। প্রমাণ তো আগে ছিলই, মানে আছেই, আমরা দেখতেই পাচ্ছি। সো যাই হোক, মানে দিস ইজ দ্য ফ্যাক্ট, রোনান সুলিভানরা আসাতে বাংলাদেশের ফুটবলের উপকার হয়েছে। তাদেরকে রাখতে চাইলে তাদেরকে আসলেই প্রপারলি ইন্টিগ্রেট করাতে হবে এই তাদের টিমমেটদের সঙ্গে। এই ধরনের সম্পর্ক যদি থাকে না, সেটা মাঠের মধ্যে আসলে রিফ্লেক্ট করবে, এবং এটা দিন শেষে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কিছু বয়ে আনবে না এই সাফ টুর্নামেন্ট জেতার পরেও, এতটুকুই বলতে পারি। আপনারা আমার কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আসলে এই সিচুয়েশনটা নিয়ে আপনাদের কি মনে হয়েছে, এবং ডেফিনেটলি রোনান সুলিভানের ইম্প্যাক্ট আসলে কতটুকু এই এই আন্ডার 20 বাংলাদেশের যে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ হলো সেখানে, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই, এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।